গরমে স্বস্তির উপায় খুঁজছে মানুষ। বরাদ্দপ্রাপ্তদের উচ্ছেদ করে বিক্রি হয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ে আশ্রয় প্রকল্পের ঘর। ইন্টারনেট ধীর গতিতে বাংলাদেশের ক্ষতি কয়েকশো কোটি টাকা। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তীব্র তাপপ্রবাহে সারা দেশে চলছে হিট অ্যালার্ট। বৈশাখের তাপে অষ্টাগত জনজীবন, যে যার মতো করে স্বস্তি পাওয়ার উপায় খুঁজছে। নদীর পার, বিভিন্ন উদ্যান ও বিনোদন কেন্দ্রে ভিড় করছেন মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সূর্যের চোখ রাঙানি, তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস অবস্থা মানুষের। বাসাবাড়ি, কর্মক্ষেত্র বা পথঘাট, কোথাও স্বস্তি নেই। প্রশান্তির খোঁজে কুমিল্লার দিশেহারা মানুষ ছুটছেন বিভিন্ন উদ্যানে শীতল ছায়ায়। প্রকৃতির সৌন্দর্য সাথে মুক্ত বাতাস, এই দুইটাই মনের যে প্রশান্তি, সেই প্রশান্তি পাওয়ার জন্যই আমাদের এখানে আসা। অন্যান্য জায়গা থেকে এই জায়গাটাতে আসলে একটু বেশি শান্তি লাগে। শীতল বাতাস, তারপরে পানি ঢেউ, এগুলোর আশেপাশে থাকলে এমনিতেই শরীর শীতল হয়ে যায়, যার কারণে আমরা সবসময় এদিকেই আসি। তীব্র তাপদাহে পুড়ছে উত্তরের জনপদ নীলফামারী। নিজেকে বাঁচাতে গাছ কিংবা বাঁশঝাড়ের নিচে আশ্রয় খুঁজছেন মানুষ। নামছেন নদী, পুকুর কিংবা সুইমিং পুলে। প্রচুর গরমের কারণে নদী, নালা, খালবিল সবখানে শুকিয়ে গেছে, তার কারণে আমরা পানি পাচ্ছি না। সেজন্য আমরা এখানে আসছি। আসার পর গোসল করতেছি, এখন আমরা স্বস্তিতে আসছি। তো বাসায় অনেক গরম লাগে, এখানে আসছি গোসল দিতে, তো যতক্ষণ গোসল করি অনেক ভালো লাগে, পানি ঠান্ডা আছে, রিল্যাক্স পাই। গত এক সপ্তাহ ধরে 40 ডিগ্রির আশপাশেই থাকছে মাদারীপুরের তাপমাত্রা। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শকুনি লেকের পাড়ে স্বস্তি খুঁজছে সাধারণ মানুষ। অনেক লোকজন আসে গরমে এখানে একটু বিশ্রামের জন্য, এখানে একটু শান্তি বুক করার জন্য আসে আর কি। খোলা জায়গা, এখানে মানুষ সব বাতাস পাইতেছে, খাইতেছে। মুন্সিগঞ্জে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ভিড় বেড়েছে ধলেশ্বরী নদীর পাড়ে। অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে নিজের বাড়ি তো আসলে শান্তি পাচ্ছি না, তাই ধলেশ্বরী নদীর পাড়ে এই বটগাছের নিচে একটু বসলে একটু শান্তির আশায় আমরা এখানে বসে, আমাদের একটু ভালো লাগে। এত গরমের কারণে নদীর পাশে হাওয়া বাতাস খাওয়ার জন্য আর কি আসছি। তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইশতিশকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সারা দেশের মতো ময়মনসিংহেও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমের তীব্রতায় ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। বিস্তারিত জানাতে ময়মনসিংহের ভালুকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। ধন্যবাদ আপনাকে। এই তীব্র তাপদাহে কিন্তু মানুষের জনজীবন একেবারে হাঁসফাঁস অবস্থা। মানুষ কিন্তু একটু প্রশান্তির খুঁজে বিভিন্ন গাছতলায় বসে সময় কাটাচ্ছে। নদীর পাড়ে, বিল পাড়ে, পুকুর পাড়ে কিন্তু মানুষ সময় কাটাচ্ছে। তো এই তীব্র তাপদাহের সাথে আরেকটি বিষয় যোগ হয়েছে, সেটি হচ্ছে লোডশেডিং। এই লোডশেডিং এর কারণে কিন্তু মানুষ আরো বেশি অতিষ্ঠ হয়ে পড়ছে, যার ফলে কিন্তু যারা ঘরে থাকতো তারা কিন্তু ঘরেও থাকতে পারছে না লোডশেডিং এর সময়ে। তখন কিন্তু বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন গাছতলায়, বাঁশতলায়, নদীর পাড়ে, পুকুর পাড়ে, বিল পাড়ে কিন্তু তারা বসে সময় কাটাচ্ছে। তো গরমের থেকে স্বস্তির জন্য মানুষ কিন্তু বিভিন্ন রকম শরবত খাচ্ছে। যারা নিম্নআয়ের মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, বিভিন্ন ড্রাইভার যারা রয়েছে, যারা পথচারী রয়েছে, তারা কিন্তু গরমের একটু প্রশান্তির জন্য রাস্তার পাশে যে শরবত বিক্রি করা হচ্ছে, আখের রস বিক্রি করা হচ্ছে, সেটি কিন্তু তারা খেয়ে একটু প্রশান্তি খোঁজার চেষ্টা করছে। তো আরেকটি বিষয় হচ্ছে যে যারা যুবক রয়েছে, তারা কিন্তু পুকুরে, নদীতে এবং বিভিন্ন ডিপ টিউবওয়েলে পানিতে গোসল করেও কিন্তু তারা এই গরমের প্রশান্তি খোঁজার চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে গরমের প্রশান্তির বিষয় ময়মনসিংহ থেকে সর্বশেষ। তীব্র তাপ প্রবাহের মাঝে প্রশান্তির খোঁজে কক্সবাজারের সমুদ্রস্থানে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সৈকতের কলাতলি পয়েন্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের কলাতলী পয়েন্টে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে তীব্র তাপ প্রবাহের মধ্যে কিছুটা প্রশান্তির খুঁজে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে এখানে সমুদ্র স্নানে মেতে উঠেছেন বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকরা আমরা দেখতে পাচ্ছি। এবং পর্যটকদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন সারা দেশে যেহেতু এই মুহূর্তে তীব্র তাপ প্রবাহ এবং গরম পড়ছে, সেই কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে কিছুটা প্রশান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন এখানে আগত পর্যটকরা। শুধু কক্সবাজার সমুদ্র সৈকতের এই কলাতলী পয়েন্ট নয়, আমরা সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, সেইন পয়েন্ট, সিগাল পয়েন্ট সহ বেশ কটি পয়েন্ট আমরা ঘুরে দেখেছি যে পর্যটকরা সকাল থেকে একেবারে রাত পর্যন্ত এইভাবেই কিন্তু সমুদ্র স্নানে এখানে মেতে আছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র এই সমুদ্র সৈকতের এই সকল পয়েন্ট নয়, মেরিন ড্রাইভের আশেপাশে যে সকল দর্শনীয় স্থান এবং পর্যটন স্পটগুলো আছে সৈকতের, সেখানেও পর্যটকরা বিশেষ করে ওয়াটার পার্ক বা অন্যান্য যে সকল বিনোদন কেন্দ্র, সুইমিং পুল, সব জায়গায় কিন্তু এই তীব্র ভ্যাপটা গরমের মধ্যে মানুষ সুইমিং পুল এবং সমুদ্রে নেমে একটু প্রশান্তি পাওয়ার জন্য মানুষ একটু প্রশান্তির খোঁজ করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে ছিল আমার কাছে থাকা এখানকার সবশেষ। বরিশালে প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগ বন্ধ। প্রতিনিধি হুমায়ুন কবির জানাচ্ছেন বিস্তারিত। বরিশালের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এই কারণে বরিশাল সহ দক্ষিণ অঞ্চলে এখন প্রচণ্ড গরম পড়ছে। গরমের কারণে মানুষ দিশেহারা এবং কর্মব্যস্ত মানুষ তারাও এখন ঘর থেকে বেরোতে পারছে না। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরোচ্ছে না। এবং সকাল থেকে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ঘুরেছি যে বিশেষ করে খেটে খাওয়া মানুষ তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তারপরেও তারা পেটের দায়ে তারা রাস্তায় নামছে, কাজ করছে। আমি যে জিনিসটি দেখতে পাচ্ছি যে আমি এবারে দেখলাম যে এই গরমের কারণে, প্রচণ্ড গরমের কারণে বিভিন্ন জায়গায় শুধু রাস্তাঘাট যে ফাঁকা তাই নয়, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, সেখানে মানুষ সংখ্যা কম, খুব কম মানুষ বেরোচ্ছে। আর এই গরমের কারণে কৃষি বিভাগ বলছে যে বিশেষ করে যে বিভিন্ন ফসল জমিতে রয়েছে এর ভিতরে যে বোরো, ইরি বোরো 10% কথা তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে। তারা বলছে যে এখনও ক্ষতিগ্রস্ত সেভাবে হচ্ছে না, তবে যদি এই গরম অব্যাহত থাকে তাহলে এটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে এই গরমের হাত থেকে মানুষকে রক্ষার জন্য বরিশালে যে জিনিস আমরা দেখছি, বিভিন্ন সংগঠনের ব্যক্তি তারা নগরে বিভিন্ন জায়গায় তারা বিশুদ্ধ পানি খাবার ব্যবস্থা করেছে। এই ছিল আমার কাছে বরিশালে যে প্রচণ্ড গরমে মানুষ দিশেহারা তার সর্বশেষ। তীব্র তাপ প্রবাহের কবলে দেশ, এমন বাস্তবতায় কাচের দেয়ালে স্ব-উচ্চ ভবন আর শীতলতায় টনটন এসির ব্যবহার যখন প্রশ্নের মুখে, তখন পরিবেশ বান্ধব এক অনন্য স্থপতি নিদর্শন লক্ষ্মীপুরের আস সালাম মসজিদ। প্রাকৃতিক আলো বাতাসে আলোকিত ও সুশীতল এক প্রার্থনা গৃহ। ব্যতিক্রমী মসজিদটির কথা জানিয়েছেন লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিন। দেখুন ডেস্ক রিপোর্টে। কোনো জানালা নেই, দুটি মাত্র দরজা, তবু প্রকৃতির অপার আলো হাওয়ার কমতি নেই। মসজিদটির নকশা এমনভাবে করা হয়েছে ভিতরে রোদ, বৃষ্টি, জোছনা সরাসরি এসে পড়ে। মুসল্লিরা উপভোগ করতে পারেন, কিন্তু তারা বৃষ্টিতে ভেজেন না, রোদেও পড়েন না। মসজিদের ভেতরে রয়েছে পানি প্রবাহ ও বৃষ্টির পানি সংরক্ষণের 4টি আধার। জলাধারগুলোতে রাখা পাথর গ্রীষ্মকালে মসজিদকে শীতল রাখে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় স্থাপিত আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি দেশের এক বিরল স্থাপনা। আল্লাহর সন্তুষ্টি লাভ এবং জনহিতকর কাজ হিসেবে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীর বাবা মায়ের নামে প্রতিষ্ঠা করা রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্টের জায়গায় এ মসজিদ নির্মাণ করেছেন। নিজের নামটিও প্রকাশ করতে চান না তিনি। বিশিষ্ট স্থপতি নবী নেওয়াজ খান শামীন এবং তার দল 2017 সালের ডিসেম্বর মাসে শুরু করেন নির্মাণ কাজ।
2021 সালের শেষের দিকে প্রায় 10,000 বর্গফুটের দোতলা মসজিদ কমপ্লেক্সটি ইবাদতের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। মসজিদে জামাতে নামাজ আদায় করতে পারেন প্রায় 2,000 মুসল্লি। মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। নিয়মিত নামাজের পাশাপাশি ঈদগাহ হিসেবেও ব্যবহার করা হয়। দৃষ্টিনন্দন মসজিদটির ছাদ প্রচলিত অন্য স্থাপনার থেকে আলাদা। বাইরে থেকে দেখলে মনে হয় দেয়াল ইটের তৈরি। রড, সিমেন্ট ও ইটের সংমিশ্রণে আরসিসি ঢালাইয়ে নির্মাণ করা হয়েছে মসজিদটি। চালু করা হয়েছে হাফেজিয়া মাদ্রাসা। মাদ্রাসাটিকে হাফেজি এবং ইংরেজি শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চান এর প্রচার বিমুখ প্রতিষ্ঠাতা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। রাতারাতি বেদখল হয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর। টাকার বিনিময়ে আশেপাশের জেলার পরিবারকে ঘর দখল করে দিচ্ছে একটি চক্র। অভিযোগ এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের স্কুলপাড়া আশ্রয় প্রকল্পে নির্মাণ করা হয় 54টি ঘর। অধিকাংশ ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন বরাদ্দ পাওয়া গৃহহীনরা। কয়েকটি ঘর খালি। অর্থের বিনিময়ে খালি ঘরগুলো দখল করে দিতে সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র। পাশের জেলা দিনাজপুরের বিভিন্ন গ্রাম থেকে পরিবার এনে রাতারাতি সেসব ঘরে তুলে দিচ্ছে তারা। পলাশবাড়ি থেকে আসা এই বাসিন্দা স্বীকার করলেন কিভাবে ঘর পেয়েছেন তিনি। ওই আমার এক ভাই আছে, ওর মাধ্যমে ওকে আমি বলছিলাম আমাদের সমস্যার কথাটা, তখন উনি আমাকে যোগাযোগ করে দিয়েছে। হঠাৎ অচেনা প্রতিবেশী দেখে যেমন বিস্মিত আশ্রয়বাসী, তেমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আগে থেকে বসবাসকারীদের অর্থলোভী চক্র বের করে দিচ্ছে এমনও অভিযোগ তাদের। ইউপি সদস্য বলেন, ভূমি কর্মকর্তাদের যোগসাজশে বেপরোয়া চক্রটি। জড়িতদের নামও স্পষ্ট করে জানালেন তিনি। রাতে 3টার দিক সত্যেনবাবু ছিল, তাকে রাত্রে বার করে ওকে ঢুকাই দিছে। কে কখন আসে বাইর করে দিতে পারে আমরা বলতে পারি না। আমরা আতঙ্কে আছি। আমাদেরকে যদি দলিল করে দেয় তাহলে আমাদের উপকার হয়। উপর লেভেল লোক আছে কিংবা এইটা আছে ওইটা আছে, ওইভাবে রুমগুলো নিছে। হ্যাঁ, এগুলো রুম আসলে এদের যোগ্য না, রুমে থাকবেই না। হ্যাঁ, রুমগুলো ব্যবসা করার জন্য কিছু লোক নিছে আর তহসিল অফিসের হালিম আর বিশেষ করে ফকন বাবুর নির্দেশে হালিম একটা সামান্য পিয়ন এতে এত বড় সাহস পাবে না। এই দালালগুলা লোকগুলাকে বাইর করে যাচ্ছে রাতের অন্ধকারে, আর অন্য থানার অন্য ডিস্ট্রিক্টের লোকেরা ঢুকে যাচ্ছে। বিষয়টি গণমাধ্যমে আসতে শুরু করলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। চক্রটি ধরতে মাঠে নামার দাবি করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে সংশ্লিষ্ট যারা এটার সঙ্গে দায়ী তাদের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়ে গেছে। ভূমিহীনদের দেওয়া হয়েছে। এটা নিয়ে কেউ ব্যবসা করবে এটার কোনো সুযোগ নেই। যদি কেউ এটার সঙ্গে জড়িত হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। অতি দরিদ্র ঠিকানাবিহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে অসাধু চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। গত এক মাসে ইন্টারনেট ধীর গতির কারণে বাংলাদেশের ক্ষতির কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, খুব সহসাই এই ভোগান্তি শেষ হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। দ্রুতগতির ইন্টারনেটের জন্য সারা বিশ্বকে সংযুক্ত করতে 550-এরও বেশি কমিউনিকেশন সাবমেরিন কেবল রয়েছে বিশ্বজুড়ে, যার মধ্যে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ 17টির সঙ্গে সংযুক্ত ভারত। এছাড়াও পাকিস্তান 10টি, শ্রীলঙ্কা 7টি, মিয়ানমার 3টি এবং বাংলাদেশ মাত্র 2টি সাবমেরিন কেবল কনসোর্টিয়ামে যুক্ত রয়েছে। বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল সিমিউই 4-এর ডাটা পরিবহন সক্ষমতা প্রতি সেকেন্ডে মাত্র 4.6 টেরাবাইট, আর দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই 5 প্রতি সেকেন্ডে প্রায় 24 টেরাবাইট ডাটা আদান প্রদান করতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি সম্প্রতি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উচ্চ ক্ষমতার এই কেবলটি কাটা পড়েছে সিঙ্গাপুর থেকে 440 কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সমুদ্রসীমায়, যা মেরামত করবে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান সিংটেল। তারা বাংলাদেশ সহ সিমিউই 5 কনসোর্টিয়ামের 20টি দেশকে জানিয়েছে, মেরামত কাজে খুব বেশি সময় না লাগলেও সমুদ্রসীমা ব্যবহারে ইন্দোনেশিয়া সরকারের অনুমোদন পেতেই লাগতে পারে কয়েক সপ্তাহ।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি বলছে সিমুই ৫ কেবল কাটা পড়ায় অন্যান্য দেশের চাইতে অনেক বেশি ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ, কারণ বাংলাদেশের বিকল্প মাত্র একটি। এখন দুইটা সাবমেরিন আসার পরে যে কোনো একটা সাবমেরিন ডাউন হতেই পারে, তার মানে আমার প্রিপারেশনটা এরকম রাখতে হবে একটা সাবমেরিন ডাউন হলে যাতে বিকল্পটা দিয়ে আমি ফুল সাপোর্টটা অ্যাটলিস্ট 90% সাপোর্টটা আমি দিতে পারি, কিন্তু আমি সেই সাপোর্টটা দিতে পারছি না। সংশ্লিষ্টরা বলছেন প্রাতিষ্ঠানিক ক্ষতি সামলে উঠতে পারলেও এতে অপূরণীয় ক্ষতি হবে দেশের কল সেন্টার ও ফ্রিল্যান্সারদের। চুক্তি বাতিলের মুখে পড়তে পারে কল সেন্টার, ইন্টারনেটে কাজ পাওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন দেশের ফ্রিল্যান্সাররা। কয়েকশো কোটি টাকার ক্ষতিটা হলো দুই ধরনের, একটা হলো যে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে, আরেকটা হলো আমার লোকাল মার্কেটে। আমাদের আইএসপিগুলো ক্ষতিগ্রস্ত হবে অপারেটর এবং আমার কাস্টমার, বিশেষ করে কর্পোরেট কাস্টমার যারা, তাদের একটা এসএলএ থাকে, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকে। এই সার্ভিস লেভেল এগ্রিমেন্টে যখনই আমি সেটাকে মিট না করতে পারবো, তারা কিন্তু আমাকে বিলটা ঠিক মতো দেবে না। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, এরপর আরো যা থাকছে। গাজীপুরের শ্রীপুরে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। আপনাদের সাথে আছি আমি নেহরিন মুস্তফা। মানিকগঞ্জ ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলরা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 সবজি বিক্রেতা নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে জাগরি সবজি আড়ত থেকে সবজি কিনে নিজ এলাকা কাটিগ্রামে যাচ্ছিলেন আব্দুল সালাম এবং সানোয়ার হোসেন। গোলরা বাসস্ট্যান্ড এলাকায় তাদের ভ্যানটিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে মৃত হয় 2 সবজি বিক্রেতা। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে 2 ট্রাকের সংঘর্ষে চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। ভোর 6টার দিকে টিএনটি মোড়ে ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ভুট্টা ট্রাকের চালক গোলাম রাব্বি ও সহকারী রেজওয়ান হোসেন প্রাণ হারান। তাদের বাড়ি জয়পুরহাট সদরে। গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবন থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় টেবিলের উপর থেকে চিরকুট উদ্ধার করা হয়। সকালে ভবনের নিচের তলার ফ্ল্যাট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। 17 বছরে মোহাম্মদ ইশরাফিল শেরপুরের হলদি গ্রামের মোহাম্মদ মফিজুল হকের ছেলে ও 15 বছরের মোসাম্মদ রোকিয়া খাতুন ময়মনসিংহের পাস্তারি গ্রামের আব্দুল কাশেমের মেয়ে। রোকেয়ার ভাই বোরহান জানান, কয়েক মাস আগে পরিবারের অমতে বিয়ে করেন তারা। ইশরাফিল স্থানীয় একটি ওয়ার্কশপে ও রোকেয়া একটি কারখানায় কাজ করতেন। সম্প্রতি ইশরাফিল তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। বৃহস্পতিবার তাদের বুঝিয়ে বাসায় আনা হয়েছিল। সকালে তাদের মৃত্যুর খবর পান পরিবার। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশরাফিল এবং রোকেয়ার মৃতদেহ খাটের উপর পাওয়া গেছে। পুলিশের ধারণা, প্রথমে স্ত্রী আত্মহত্যা করেন, বিষয়টি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন স্বামীও। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। আশুলিয়ায় বাঁশঝাড় থেকে এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে আশুলিয়ার নড়াপাড়ায় একটি বাঁশঝাড়ে পড়ে থাকা ওই মৃতদেহটি আনুজ খাতুন নামে এক নারীর বলে শনাক্ত করেন পরিচিতরা। পুলিশ জানায়, আনুজরা ডান চোখ উপড়ে ফেলা হয়েছে, মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত আনুজ খাতুন আশুলিয়ার নরসিংপুর বসবাস করতেন। পুলিশ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা করছে। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে আব্দুল কালাম নামে এক তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আবুল কালাম সহ আরও কয়েকজন শ্রীরামপুর ঝালাঙ্গি সীমান্তে 9 নম্বর সাব পিলারে কাটাতার সংলগ্ন এলাকায় যায়। এ সময় বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন আবুল কালাম। গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথেই মারা যান তিনি। পাটগ্রাম থানার ওসি আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আবুল কালাম ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অপির উদ্দিনের ছেলে।
শেরপুরের নালিতা বাড়িতে বড় ধান ক্ষেতের পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় ও দুর্ঘটনাটি ঘটে। নিহত ওমর আলী ওরফে ওমর মিস্ত্রি ওই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায় ওমর রাতে তার উঠতি বড় ধান ক্ষেত পাহারা দিতে যান। রাত 11:30টার দিকে একদল বন্য হাতি পাহাড় থেকে নেমে ওমরের ওপর আক্রমণ চালায়। তাকে গুড়ে পেঁচিয়ে আছড়ে মেরে ও পায়ে পিষ্ট করে হত্যা করে। এলাকাবাসী ও স্বজনরা অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে ঘটনাস্থলে গেলে মৃতদেহ পড়ে থাকতে দেখে। আজ সকাল 9:30টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ওমরকে দাফন করা হয়। শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গরমে স্বস্তির উপায় খুঁজছে মানুষ। বেদখল হয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর, সক্রিয় দালাল চক্র। ইন্টারনেট ধীর গতিতে বাংলাদেশের ক্ষতি কয়েকশো কোটি টাকা। গাজীপুরের স্ত্রীপুরে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেশের খবর আজ এই পর্যন্ত। কাল আবারও দেখা হবে একই সময়। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।